সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আবার অব্যবসায়ী প্রতিষ্ঠানের আরেকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের করাবো। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আরেকটা ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের করাবো। এখানে প্রাপ্তীয় প্রদান হিসাবেই 3টা চাঁদা দেয়া আছে, একটা বিগত বছরের, একটা চলতি বছরের এবং একটা পরবর্তী বছরের। এই টাইপের অঙ্কটা তোমাদের করাবো। আগে পরিচয়টা দিয়ে নেই। আমি জয়নব আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। তো প্রথমে আজকে প্রশ্নটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দেই। প্রশ্নের মধ্যে কী কী আছে দেখো। 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত বারিধারা ক্লাবের প্রাপ্তীয় প্রদান হিসাব নিম্নে দেয়া হলো। প্রাপ্তীয় প্রদান হিসাবটা ডেবিটে প্রাপ্তিগুলো, ক্রেডিটে প্রদানগুলো। আমি সব কিছু পড়ছি না, শুধু চাঁদাটা দেখো। 3টা চাঁদা দেয়া আছে। আমাদের অঙ্কটা হচ্ছে 19 সালের চাঁদা দেয়া আছে 3টা, একটা 2018, 2019 এবং 2020। তারপরে চা চক্র হতে মুনাফা, বিনিয়োগের সুদ, খাদ্য সামগ্রী বিক্রয়, বৃত্তি তহবিলে অনুদান প্রাপ্তি। ডেবিট দিকে আইটেমগুলো দেওয়া আছে। ক্রেডিট হচ্ছে বেতন, ব্র্যাকেটে লেখা আছে 2/3, 8,000 টাকা। মণিহারি, অভিকর, বৃত্তি প্রদান, এই যে বৃত্তি তহবিল, এটা হচ্ছে ওই একই তহবিলে বৃত্তি প্রদান। টেলিফোন খরচ, খাদ্য সামগ্রী পানীয় ক্রয়, আসবাবপত্র ক্রয়, 10% বিনিয়োগ, ভাড়া 12,000, উদ্বৃত্ত বা ব্যালেন্স। একটা প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক নগদ তহবিল আর একটা সমাপনী নগদ তহবিল। সমন্বয় দেওয়া আছে। ক্লাবের মোট সদস্য 450 জন এবং তাদের প্রত্যেকের বার্ষিক চাঁদা 20 টাকা। 450 জন, প্রত্যেকে বার্ষিক 20 টাকা করে চাঁদা দিবে। 2018 সালের চাঁদা 180 টাকা বকেয়া ছিল। মণিহারি প্রারম্ভিক উদ্বৃত্ত 200 টাকা, মণিহারি সমাপনী উদ্বৃত্ত 360 টাকা। খাদ্য সামগ্রী সমাপনী উদ্বৃত্ত 16,000 টাকা। টেলিফোন বিল বকেয়া 1/4, অর্থাৎ 1/4 এখনও বকেয়া রয়েছে। প্রত্যেক বছর ক্লাবের অভিকর পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত অগ্রিম প্রদত্ত হয়, অর্থাৎ প্রত্যেক বছর 3 মাসের করে অগ্রিম দেয়া হয়। ভাড়া বকেয়া বিগত বছরে 2,000 টাকা এবং চলতি বছরে বকেয়া 3,000 টাকা। দালান কোঠার 5% এবং আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করো। তারপরে 7 নম্বর সমন্বয়। 2019 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের 10% বিনিয়োগ 80,000 টাকা, বৃত্তি তহবিল 40,000 টাকা, দালান কোঠা 30,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, খাদ্য সামগ্রী ও পানীয়, যেহেতু এটা প্রারম্ভিক সুতরাং এটা প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক মজুদ 20,000 টাকা। করণীয়, খাদ্য সামগ্রী ও পানীয় হিসাব, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়, আয় ব্যয় হিসাব প্রস্তুত করো এবং উদ্বৃত্তপত্র প্রস্তুত করো। আমি এখানে 4টা দিয়েছি তোমাদের একটু বোঝার জন্য, জানার জন্য, যাতে খাদ্য সামগ্রী হিসাব, পানীয় হিসাবটা তোমরা করতে পারো। এটা কিন্তু অনেক সময় খাদ্য সামগ্রী, পানীয়, তারপরে রেস্টুরেন্টের হিসাব আসতে পারে, বারের হিসাব আসতে পারে। এরকম একটা যদি একই আইটেমের অনেকগুলো এন্ট্রি থাকে, খাদ্য সামগ্রী ক্রয়, বিক্রয়, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বকেয়া, অগ্রিম, সব কিছুই থাকতে পারে, তাহলে একটা অ্যাকাউন্ট করে দেখানোই ভালো। ওখান থেকে একটা লাভ ক্ষতি পাওয়া যাবে। লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। তো এবার চলে আসো সমাধানে। এটা হচ্ছে আজকের প্রশ্নটা। সমাধানে প্রথমে খাদ্য সামগ্রী ও পানীয় হিসাব, যেহেতু এটা ব্যয় হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স হয়, অর্থাৎ প্রারম্ভিক উদ্বৃত্তটা ডেবিটে বসবে। এখানে খাদ্য সামগ্রী ও পানীয় যেটা 1 জানুয়ারি তারিখের ব্যালেন্সগুলোর সাথে দেয়া আছে 20,000 টাকা, সেটা আসবে প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি 20,000। আর এখানে দেওয়া আছে 3 নম্বর সমন্বয়, খাদ্য সামগ্রীর সমাপনী উদ্বৃত্ত 16,000 টাকা, সমাপনী উদ্বৃত্ত 16,000। এখানে প্রাপ্তীয় প্রদান হিসাব থেকে আমরা পাবো খাদ্য সামগ্রী বিক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়। ক্রয়টা ডেবিট দিকে আসবে, বিক্রয়টা ক্রেডিট দিকে আসবে। তাহলে প্রারম্ভিক মজুদ ডেবিট, প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমরা নগদান হিসাব দিয়েও লিখতে পারি, কারণ এটা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। তাহলে এভাবেও লেখা যাবে। ক্রয় বিক্রয় দিয়েও লিখতে পারো তোমরা। প্রারম্ভিক উদ্বৃত্ত ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, সমাপনী ক্রেডিট। দেখা যাচ্ছে ক্রেডিট সাইড বড়, ক্রেডিটের যোগফল 96,000 টাকা, ডেবিটের যোগফল 50,000 টাকা। তো যেটা পার্থক্য আসবে সেটা হচ্ছে মুনাফা। আমরা জানি যেগুলো নামিক হিসাব সেগুলো যদি ক্রেডিট বড় হয় তাহলে মুনাফা হবে, ডেবিট বড় হলে ক্ষতি হবে। এখানে ক্রেডিট সাইড বড়, সুতরাং এই মুনাফাটা চলে যাবে, খাদ্য সামগ্রী পানীয় বাবদ মুনাফাটা চলে যাবে আয় ব্যয় হিসাবে 46,000 টাকা।
তাহলে অ্যাকাউন্ট এভাবে করতে হবে। এটা বারের সামগ্রী হতে পারে, রেস্টুরেন্টের হিসাব থাকলে এভাবে হতে পারে, একই রকম করে করতে হবে। অথবা যদি কোনো অঙ্কে এটা না চায় তাহলে এই কাজটা আয় ব্যয় হিসাবে ডেবিট দিকে করে দেখাতে হবে। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ বিক্রয় বাদ সমাপনী মজুদ, অথবা দুইটা ডেবিট দিকে দুইটা ক্রেডিট দিকে লিখলেও চলবে। এবারে খ নাম্বারটা প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক শব্দটার অর্থ হচ্ছে বিগত বছরের, আগের বছরের। তাহলে বিগত বছরের সব সম্পদ এবং দায় নিয়ে এই প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে। বিগত বছরের সম্পদ এবং দায়ের মধ্যে কী কী আছে এটা 7 নম্বর সমন্বয় দেখো। 2019 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের 10% বিনিয়োগ 80,000 টাকা। তাহলে 80,000 টাকা বিনিয়োগের আগে আমরা নগদ তহবিলটা লিখে ফেলবো। উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত 4,100, উদ্বৃত্ত 1 জানুয়ারি 4,100। তারপর চাঁদা 2018 সালের যেটা, এটা হচ্ছে 18 সালের ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র। এখান থেকে আমরা মূলধনটা বের করব। তাহলে বিগত বছরের এই চাঁদাটা বসবে। চাঁদা বিগত বছরের 160 টাকা পাওয়া গেছে, 20 টাকা এখনও বকেয়া রয়ে গেছে। বিগত ছিল 2018 সালে চাঁদা 180 টাকা বকেয়া ছিল, তাহলে 180 টাকা এখানে বসবে। তারপরে এরপরে আসবে মণিহারি। খাদ্য সামগ্রীরও প্রারম্ভিক উদ্বৃত্তটা এখানে লিখে ফেলবা। খাদ্য সামগ্রী প্রারম্ভিক 20,000 টাকা। মণিহারি প্রারম্ভিক উদ্বৃত্ত 200 টাকা। এগুলো গত বছরের, সুতরাং এগুলি এখানে আসবে। সমাপনীগুলি সব উদ্বৃত্তপত্রে যাবে। এরপরে 19 সালের 1 জানুয়ারি তারিখে যেটা ছিল 10% বিনিয়োগ 80,000 টাকা সম্পত্তিতে আসবে। তারপরে ছিল দালান কোঠা 30,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা। দেখো দালান কোঠা 30,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা। অগ্রিম অভিকর বিগত বছরের এটা অগ্রিম, এটা কিভাবে আসছে। তারপর বকেয়াটা একটু বলে ফেলি। 6 নম্বর সমন্বয় ভাড়া বকেয়া বিগত বছরের এবং চলতি বছরের। তাহলে বিগত বছরেরটা এখানে আসবে। আর প্রারম্ভিকে 1 জানুয়ারি তারিখের উদ্বৃত্তের মধ্যে একটা বৃত্তি তহবিল ছিল। এই বৃত্তি তহবিলটা হচ্ছে দায়, যে কোনো তহবিল দায়, সুতরাং বৃত্তি তহবিলটা দায় পাশে বসবে। এখানে দুইটা আছে, এই দুইটা হচ্ছে চলতি বছরের, আর বিগতটা বৃত্তি তহবিলটা দায় পাশে আসবে। ভাড়া বকেয়া ব্যয়ের বকেয়া দায়ে বসে আমরা জানি, সেজন্য ভাড়া বকেয়াটা দায়ে আসবে। আর একটা সমন্বয়, এটা হচ্ছে 5 নম্বর সমন্বয়। প্রত্যেক বছর ক্লাবের অভিকর পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত অগ্রিম প্রদত্ত হয়। এর অর্থ হলো যে প্রতি বছর, অর্থাৎ 2019 সালে দিয়ে দিয়েছে 20 সালের 3 মাসের, তাহলে 18 সালে দিয়েছিল 19 সালের 3 মাসের। এভাবে এটা একটা চলমান প্রক্রিয়া। এখানে আমি একটু লিখে দিয়েছি দেখো। অভিকর প্রত্যেক বছর 31 মার্চ অগ্রিম প্রদান করা হয়। এই নিয়মটি অনেক দিন পর্যন্ত চালু আছে মনে করে প্রদত্ত 3,200 টাকার মধ্যে বিগত বছরের অগ্রিম 3 মাসের এবং পরবর্তী বছরের অগ্রিম 3 মাসের ধরতে হবে। তাহলে বিগত অগ্রিমটা, অগ্রিম অভিকর 800 টাকা, 3 মাসেরটা কীভাবে বের করবে। এখানে বার্ষিক দেওয়া ছিল। বাৎসরিক অভিকরের পরিমাণ 3,200 টাকা। 3,200কে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 800 টাকা। তাহলে অগ্রিম অভিকরের পরিমাণ 800 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে এখন সম্পদ থেকে দায় বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূলধন তহবিল। সম্পদের যোগফল 1,45,280 টাকা। দায়গুলো বাদ দিয়ে বৃত্তি তহবিল এবং ভাড়া বকেয়া বাদ দিলে 1,03,280 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল। তো অভিকরটা, এই অঙ্কের মধ্যে অভিকরটা হচ্ছে একটা নতুন সমন্বয়, আর বাকিগুলো মোটামুটি একটু সহজ আছে। সুতরাং শুধু এই সমন্বয়টা একটু মুখস্থ রাখবা। যখন প্রত্যেক বছরের অভিকর পরবর্তী বছরের 3 মাসের অগ্রিম প্রদান করা হয় এবং বার্ষিকের সাথে এটা মিল থাকবে, বার্ষিক পরিমাণ 3200 টাকা, প্রদানও 3200 টাকা, তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের আগামী বছরের টাকা এখানে আছে, আর এই বছরেরটা বিগত বছরে দেয়া হয়েছিল সেটা নাই। এই জন্য দুইটা ধরতে হবে, বিগত অগ্রিম এবং চলতি অগ্রিম। তাহলে পরবর্তীটাতে চলে যাই। আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। আয় ব্যয় হিসাব প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব করতে গেলে প্রাপ্তি ও প্রদানের ডেবিট দিকে প্রদানগুলি থাকে, এগুলো আসবে আয় ব্যয় হিসাবের ক্রেডিটে, প্রদানগুলি থাকে বসবে আয় ব্যয় হিসাবের ডেবিট দিকে, আর প্রাপ্তিগুলো থাকে ডেবিট দিকে, এগুলো বসবে আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে। দেখো এখানে প্রথমে আমি ডেবিট সাইড থেকে শুরু করি, অর্থাৎ আয় ব্যয় হিসাবের ডেবিট দিক, এটা প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট দিক থেকে তোমরা পাবে। প্রথমে বেতন 8,000 টাকা। তার মধ্যে বলছে বকেয়াটা কীভাবে বের করবা, 2/3, এটা একটু ভালো করে দেখে নাও। অর্থাৎ 2/3
বাংলাটা হলো 3/2। 3/2 অংশের পরিমাণ এত টাকা, তার মানে হচ্ছে 1 অংশ এখনও বকেয়া রয়ে গেছে। সুতরাং আমরা 3 দিয়ে ভাগ করব না, এটা 2 দিয়ে ভাগ করলে 8,000 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 1 অংশ পাওয়া যাবে। তাহলে 8,000কে 2 দিয়ে ভাগ করে বকেয়া পাওয়া গেছে 4,000 টাকা। মণিহারির সাথে 2টা সমন্বয় ছিল, একটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত, একটা সমাপনী উদ্বৃত্ত। যে কোনো কিছুর ক্ষেত্রেই ডাক টিকিট, মণিহারি, খাদ্য সামগ্রী যা কিছুই থাক না কেন, যদি প্রারম্ভিক এবং সমাপনী থাকে সবসময় প্রারম্ভিক উদ্বৃত্তটা যোগ হবে, সমাপনী উদ্বৃত্তটা বাদ যাবে। বাদ দিয়ে যেটা সেটা হচ্ছে ব্যয়। প্রারম্ভিকটা যোগ, সমাপনীটা বাদ দিয়ে মণিহারি ছিল 1620 টাকা, প্রারম্ভিক 200 টাকা, সমাপনী 360 টাকা, বাদ দিয়ে 1460 টাকা। অভিকরে আসো এবার। অভিকর 3200 টাকা। এখানে বাৎসরিক দেয়া আছে আর পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত অগ্রিম, সুতরাং 3 মাসের অগ্রিম ধরতে হবে। পরের বছরের অগ্রিমটা বাদ যাবে, আর বিগত বছরের যে অগ্রিমটা ছিল সেটা হচ্ছে চলতি বছরের টাকা। আমরা জানি আয় ব্যয় হিসাবে শুধুমাত্র চলতি বছরের আয় এবং ব্যয়গুলি আসবে এবং বকেয়াগুলি যোগ হবে, অগ্রিমগুলো বাদ দিয়ে ফেলতে হবে। বিগত বছর যদি এই বছরের টাকা বিগত বছরে পাওয়া যায় বা পরিশোধ করা হয় সেটা যোগ করতে হবে। এই জন্য অবিকর বিগত বছরেরটা যোগ করব, পরবর্তী বছরের অগ্রিমটা বাদ দিব। বাদ দিয়ে 3,200 টাকা, বার্ষিক 3,200। টেলিফোন খরচ 600 টাকা। টেলিফোন খরচের একটা সমন্বয় ছিল যে টেলিফোন খরচ 1/4 বকেয়া। 1/4 মানে 4/1। তার অর্থ হচ্ছে 600 টাকা হচ্ছে 3 অংশ, 4/3 অংশ 600 টাকা, 1 অংশ বকেয়া। সুতরাং 3 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে না। এটা যেরকম আমরা 2 অংশ 2/3 বলা ছিল, এই জন্য 2 দিয়ে ভাগ করেছি। এটা আমরা ভাগ করব 3 দিয়ে, 200 টাকা আসবে, যোগ করলে 800 টাকা। এটা হচ্ছে এই 800 টাকার 4/1 200, কিন্তু 600 টাকার মধ্যে ভাগ করলে ওইটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3 অংশের টাকা 600, 1 অংশ এখনও বকেয়া। এরপরে বৃত্তি তহবিলটা এটা দায় পাশে বসবে, এখানে আসবে না। টেলিফোন খরচ আমরা লিখলাম। খাদ্য সামগ্রী ও পানীয় সমাপনী, প্রারম্ভিক, সমাপনী, ক্রয়, বিক্রয়, 4টা এন্ট্রি আছে খাদ্য সামগ্রীর। আমরা যদি খাদ্য সামগ্রীর হিসাবটা না করি তাহলে কিন্তু এই 4টা অ্যাকাউন্ট আমাদের এখানে দেখাতে হবে। প্রারম্ভিক যোগ ক্রয় বাদ সমাপনী, অথবা এখানে ডেবিট দিকে ক্রয়টা যোগ করে তার সাথে প্রারম্ভিকটা যোগ হবে, সমাপনীটা বাদ যাবে এবং বিক্রয়টা ক্রেডিট দিকে লিখলেও চলবে, এভাবে লেখা যাবে। অথবা যে আমরা অ্যাকাউন্টটা করলাম সেখান থেকে আমরা আয়টা নিয়ে আসলাম। খাদ্য সামগ্রী ও পানীয় হতে মুনাফা 46,000 টাকা। তারপরে দেখো, এরপরে খাদ্য সামগ্রী, আসবাবপত্র ক্রয়, এটা এখানে আসবে না। বিনিয়োগ আসবে না। ভাড়া 12,000 টাকা। ভাড়া 12,000। ভাড়ার একটা সমন্বয় 6 নম্বরে। ভাড়া বকেয়া বিগত বছরে 2,000 এবং চলতি বছরে বকেয়া 3,000 টাকা। বিগত বকেয়া বাদ যাবে, চলতি বকেয়া যোগ হবে। বাদ দিয়ে 10,000 টাকা, 3,000 টাকা যোগ করে 13,000 টাকা। দালান কোঠার উপর 5%, আসবাবপত্রের উপর 10% অবচয়। এখানে একটা আসবাবপত্র ক্রয় আছে কিন্তু কোনো তারিখ দেওয়া নাই। একটা 10% বিনিয়োগ আছে কিন্তু কোনো তারিখ দেয়া নাই। যখন এরকম তারিখ দেয়া না থাকবে তখন আমরা কিভাবে করলাম সেটার একটা নোট দিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে। আসবাবপত্র ক্রয়ের তুমি অবচয় ধরতে পারো, যে কোনো একটা তারিখ মনে মনে ধরে, সেটা বছরের প্রথম তারিখে ক্রয় করেছে এটাও ধরতে পারো, শেষ তারিখে ক্রয় করেছে এটাও ধরতে পারো, মাঝামাঝিতে ক্রয় করেছে এটাও ধরতে পারো, অথবা যেহেতু তারিখ নাই না ধরলেও চলবে। আমি এখানে ধরি নাই। নতুন আসবাবপত্র ক্রয়ের তারিখ না থাকায় অবচয় ধরা হয়নি, প্রারম্ভিক উদ্বৃত্তের উপর অবচয় ধরা হলো। তাহলে আসবাবপত্রের অবচয়টা আমরা ধরবো। দালান কোঠার অবচয় ধরবো 5%। দালান কোঠা ছিল 30,000 টাকা, তার 5% 1,500 টাকা। আসবাবপত্র ছিল 10,000 টাকা। নতুন ক্রয় বাদ দিয়ে নতুন ক্রয়টা ছাড়া আমরা ধরলাম, যেহেতু ক্রয়ের কোনো তারিখ দেয়া নাই সেজন্য এটার উপর 10,000 টাকার 10% 1,000 টাকা ধরলাম। এবারে আসো বিনিয়োগের সুদ। আয়ের দিকে কী কী আসবে দেখো। চাঁদা তিনটা চাঁদা ছিল, একটা বিগত, একটা চলতি, একটা পরবর্তী বছরের। তাহলে এই চাঁদাটা হচ্ছে চলতি বছরের। তারপরে সমন্বয় দেখো, ক্লাবের মোট সদস্য 450 জন। প্রত্যেকের বার্ষিক চাঁদা 20 টাকা করে। তাহলে 450 জন যদি 20 টাকা করে হয়, চাঁদা হবে 9,000 টাকা। পাওয়া গেছে 8,440 টাকা। তাহলে 560 টাকা বকেয়া ধরতে হবে। 9,000 থেকে 8,440 টাকা বাদ দিলে 560 টাকা, এটা হচ্ছে বকেয়া। সুতরাং 9,000 টাকা আসবে। টোটাল চাঁদাটা আসবে 9,000, বকেয়া ধরতে হবে 560। একটা বিগত বছরে সেটা মূলধন তহবিলে চলে গেছে, আর যেটা 2020 সালের এটা যাবে উদ্বৃত্তপত্রের দায় পাশে, কারণ অগ্রিম আয় দায়ে বসে। চা চক্র হতে মুনাফা 6,200 টাকা, কোনো সমন্বয় নাই। বিনিয়োগের সুদ 3,000 টাকা। 3,000 টাকা লিখে ফেলো। তারপরে বিনিয়োগের সুদ
বকেয়াটা কিভাবে বের করবে দেখো, ক্লাবের 10% বিনিয়োগ 80,000 টাকা, এখানে 10% বিনিয়োগ 4,000 টাকা, কিন্তু কোনো তারিখ দেয়া নাই। সুতরাং তারিখ দেয়া না থাকায় আমরা বিনিয়োগের প্রারম্ভিক উদ্বৃত্তের উপর আমরা সুদ ধরলাম টোটাল 80,000 টাকা, 10% 8,000, যেহেতু আগে থেকে 3,000 টাকা সুদ ছিল আর 5,000 টাকা বকেয়া ধরতে হবে, টোটাল 8,000 টাকা। তারপরে দেখো, এরপরে দেখো এখানে কি আছে, খাদ্য সামগ্রী বিক্রয়। আমি আগেই বলেছি খাদ্য সামগ্রী অ্যাকাউন্ট থেকে আমরা মুনাফাটা নিয়ে আসছি, এখানে ক্রয় বিক্রয় প্রারম্ভিক সমাপনী কোনোটাই লেখা হয়নি, মুনাফাটা নিয়ে আসছি, এভাবে করলেও চলবে। তারপরে আর কোনো সমন্বয় নাই, সুতরাং আমরা এটা যোগ বিয়োগ করব, ক্রেডিট সাইড যোগ করে ডেবিট বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে ব্যয় অতিরিক্ত আয় মূলধন তহবিলে নিতে হলো 36,240 টাকা, টোটাল হচ্ছে 69,200 টাকা। ওখান থেকে এগুলো বাদ দিব, বাদ দিলে 36,240 টাকা। দুইটা নোট দিলাম, নতুন আসবাবপত্র ক্রয়ের তারিখ না থাকায় অবচয় ধরা হয়নি, প্রারম্ভিকের উপর অবচয় ধরা হয়েছে, নতুন বিনিয়োগ ক্রয়ের তারিখ না থাকায় এর উপর সুদ ধরা হয়নি, অর্থাৎ এটা ধরা হয়নি কিন্তু এটার উপর ধরা হয়েছে, এখানে যে বিনিয়োগটা আছে এটার উপর ধরা হয়েছে, এভাবে আমরা করলাম। তাহলে এটা হলো একটা আয় ব্যয় হিসাব। এবারে আসো উদ্ধৃতপত্র, আয় ব্যয় হিসাবের পরে উদ্ধৃতপত্রটা আসো। উদ্ধৃতপত্র হচ্ছে সম্পদ এবং দায়ের বিবরণী, ক্লাবের সম্পদ এবং দায়ের বিবরণী, দায়সমূহ, সম্পদসমূহ কী কী আছে দেখো, কী কী আসবে। সম্পদের মধ্যে নগদ তহবিল সমাপনীটা আসবে, প্রারম্ভিকটা মূলধন তহবিলে চলে গেছে আর সমাপনীটা উদ্ধৃতপত্রে আসবে 29,800 টাকা। তারপরে আছে বিনিয়োগ, এখান থেকে আসবে এবার 1 জানুয়ারি তারিখে বিনিয়োগ 80,000 টাকা, চলতি বছরের নতুন বিনিয়োগ 4,000 টাকা, বকেয়া সুদটা আসবে, মোট সুদ আসবে না, শুধু চলতি বছরের বকেয়াটাই আসবে, যোগটোগ করে 89,000 টাকা। দালান কোঠা 30,000 টাকা, কোনো দালান কোঠার কোনো ক্রয় বিক্রয় ছিল না, বাদ অবচয় 5% আমরা ধরলাম, এখানে সমন্বয় থেকে আসছে 1,500 টাকা বাদ দিয়ে 28,500। আসবাবপত্র ছিল 10,000 টাকা, প্রারম্ভিক উদ্বৃত্ত, তার সাথে নতুন ক্রয় 5,000 টাকা এবং অবচয় 10%, 10,000 টাকার উপর অবচয় ধরেছি, 1,000 টাকা বাদ দিয়ে 14,000 টাকা। খাদ্য সামগ্রী ও পানীয় সমাপনী উদ্বৃত্ত, মণিহারি সমাপনী উদ্বৃত্ত, এই দুইটা এখানে আসবে। খাদ্য সামগ্রী 16,000, মণিহারি 360। চাঁদা বকেয়া, চলতি বছরের চাঁদা বকেয়া ছিল 560 টাকা, আর বিগত বছরের চাঁদাও 20 টাকা এখনও বকেয়া। চাঁদা বিগত বছরের টাকা ছিল 180, কিন্তু পাওয়া গেছে 160, তাহলে 20 টাকা এখনও বকেয়া, দুইটা মিলে একসাথে 580 টাকা। অগ্রিম অভিকর, একবার প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে, সেটা বিগত বছরের, আর এটা হচ্ছে পরবর্তী বছরের অগ্রিম, তাহলে এই অগ্রিমটা মূলধন তহবিলে যাবে, এই অগ্রিমটা আসবে উদ্ধৃতপত্রে আর বিগতটা যাবে মূলধন তহবিলে। তারপরে দায় পাশে আসো, দায়ের দিকে প্রথমে চাঁদাটা লিখে ফেলি। চাঁদা 2020 সালের, যেটা 2020 সালের 320 টাকা, এটা হচ্ছে অগ্রিম, এটা আগের বছর, এটা 19 সাল চলতি বছর, 20 সাল পরবর্তী বছরেরটা হচ্ছে অগ্রিম, সুতরাং বাদ টাদ যাবে না, এখান থেকে সরাসরি এখানে বসে যাবে। তারপরে আসবে বৃত্তি তহবিল একটা প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 40,000 টাকা, তার সাথে চলতি বছরের প্রাপ্তিটা যোগ হবে এবং চলতি বছরের প্রদানটা বাদ যাবে। চলতি বছরের প্রাপ্তি 12,000 টাকা যোগ এবং প্রদান 20,000 টাকা বাদ দিয়ে 32,000 টাকা আসবে বৃত্তি তহবিল। এরপরে বেতন বকেয়া, সমন্বয় থেকে আসছে 6 নম্বর, বেতন বকেয়াটা ছিল, এটা সমন্বয় ছিল না, প্রাপ্তি প্রদান হিসাবেই ছিল 2/3, এরকম যদি ব্র্যাকেটে লেখা থাকে 2/3, 1/3 অথবা পার্সেন্টেজ দেয়া থাকে অথবা মাস দেয়া থাকে, তাহলে কিন্তু বকেয়া অগ্রিম ধরতে হয়। তাহলে এই বেতন বকেয়াটা আসছে এখান থেকে 4,000 টাকা। ভাড়া বকেয়া 6 নম্বর সমন্বয় ছিল, এটা চলতি বছরের বকেয়া। টেলিফোন খরচ বকেয়া 4 নম্বর সমন্বয় ছিল, টেলিফোন বিল বকেয়া 200 টাকা। প্রারম্ভিক মূলধন তহবিল, এটা আমরা ক নাম্বারে বের করেছিলাম, খ নাম্বারে প্রারম্ভিক মূলধন তহবিল 1,03,280 টাকা, তার সাথে আয় ব্যয় হিসাব থেকে যেটা পেলাম ব্যয় অতিরিক্ত আয় 36,240 টাকা, টোটাল 1,39,520 টাকা। তারপর সম্পদগুলো টোটাল করবে, দায়গুলো টোটাল করবে। বিনিয়োগের সুদ মোট হচ্ছে 8,000 টাকা, 80,000 টাকার 10% 8,000, চলতি বছরের বকেয়া হলো 5,000। কীভাবে বের করলাম, 8,000 থেকে এই প্রাপ্ত সুদটা বাদ দিয়ে 5,000 টাকা হচ্ছে বকেয়া, তাহলে এভাবে আসবে। পুরা সুদটা আসবে আয় ব্যয় হিসাবে আর বকেয়াটুকু আসবে উদ্ধৃতপত্রে। আমরা জানি এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু একবারই বসে, সেজন্য পুরাটা কিন্তু এখানে আসবে না, শুধু 5,000 টাকাটা আসবে। তাহলে
সুপ্রিয় ছাত্রীরা, আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক করলাম। এই নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, সুতরাং তোমরা এই নিয়মের অঙ্কগুলো ভালো করে করো। এবং ঢাকা বোর্ড আর চট্টগ্রাম বোর্ড 19-এর এই দুইটা অঙ্ক তোমাদের আমি HW দিলাম, তোমরা HW করে আমাকে মেসেঞ্জারে অঙ্কগুলো করে ছবি পাঠাবে, অথবা কমেন্টসে দিবে, অথবা মেসেঞ্জারে পাঠাবে। যেভাবেই পারো তোমরা ওইভাবে আমাকে ছবিগুলো পাঠাবে। তোমরা যে কতটুকু করেছো, কতটুকু শিখেছো, এটা আমরা বুঝতে পারবো। সুতরাং প্রিয় ছাত্রীরা, আজকে পর্যন্তই। আজকে একটা সম্পূর্ণ অঙ্ক তোমাদের করালাম। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট সমন্বয় আছে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসছে। সুতরাং তোমরা ভালোভাবে করো, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার আমাদের দেখা হবে, আবার নতুন একটা এপিসোড নিয়ে। এই ভিডিওটা তোমরা সম্পূর্ণটা ফলো করবে এবং খাতায় তুলে ফেলবে। আমরা কলেজ খুললে অ্যাসাইনমেন্ট হিসেবে সেগুলো সাইন করব, তোমরা এগুলো খাতায় করে আমাদের জন্য রেখে দিবে। আমরা খাতাগুলো সাইন করে তোমাদেরকে নাম্বার দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় অবস্থান করো।